চর শামসুদ্দিন, আর কি কি চর আছে ভাই ওই পাশে? আর 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশে নতুন নতুন করে জেগে উঠছে আরো ভূখণ্ড। বাংলাদেশকে আমরা সাধারণত মানচিত্রে দেখি লাল সবুজে মোড়া, চারপাশে সীমান্ত, দক্ষিণে সাগর। কিন্তু আজ আমরা যে বাংলাদেশের কথা বলবো সে বাংলাদেশ মানচিত্রে ধরা পড়ে না। মেঘনার বুকে দাঁড়িয়ে চর মনপুরার বাতাসে শ্বাস নিতে নিতে হঠাৎ মনে হলো এই দেশের সীমানা কি এক জায়গায় স্থির হয়ে আছে, নাকি মাঝে মাঝেই নড়াচড়া করে ওঠে? কিভাবে বড় হচ্ছে বাংলাদেশ? আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি বাংলাদেশ ছোট দেশ, ঘনবসতিপূর্ণ, ভূমি সংকট। কিন্তু একটা তথ্য আপনাকে চমকে দেবে। গত 3 দশকে বাংলাদেশ বঙ্গোপসাগরের দিক থেকে কয়েক হাজার হেক্টর নতুন ভূমি পেয়েছে। এই ভূমি কোনো দখল যুদ্ধের ফল নয়, এটা এসেছে নদীর হাত ধরে। পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা আর মেঘনা প্রতিদিন হিমালয় থেকে বয়ে আনা কোটি কোটি টন পলি চুপচাপ জমে যাচ্ছে সাগরের বুকে। আর সেই পলি দিয়েই নীরবে বড় হচ্ছে বাংলাদেশ। ভাঙ্গা গড়ার খেলা। নদীমাতৃক আমাদের সোনার বাংলাদেশ। চারদিকে অসংখ্য ছোট বড় নদী এই দেশকে ফুল ফসলে সবুজ করে রেখেছে। নদী ঘিরে গড়ে উঠেছে নগর, জীবন ও জীবিকা। এই সব নদী কখনো বন্যায় ভাসায়, আবার কখনো খরায় কাঁদায়। এই নদীগুলো আবার উর্বর করে যায় ফসলের জমি। প্রতি বছরই দেশের প্রধান নদীগুলো, বিশেষ করে যমুনা, পদ্মা ও মেঘনা, নিজেদের গতিপথ বদলাতে গিয়ে বিস্তীর্ণ ভূমি গিলে ফেলে। সাম্প্রতিক বছরগুলোর গড় হিসাব ধরলে দেখা যায় বছরে প্রায় 32 বর্গ কিলোমিটার জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। হেক্টরের হিসাবে এই ক্ষতির পরিমাণ প্রায় 3,200 হেক্টর। অর্থাৎ প্রতি বছর একটি ছোট উপজেলার সমান কৃষি জমি, বসতভিটা ও জনপদ নদীর সাথে মিশে যায়। তবে এই গল্পের আরেকটি দিক আছে যেটা আমরা খুব কমই বলি। নদী যেমন ভাঙে ঠিক তেমনি নদী গড়েও। হিমালয় থেকে বয়ে আনা বিপুল পলি প্রতি বছর বাংলাদেশের মোহনা ও উপকূলীয় অঞ্চলে জমা হয়ে নতুন নতুন চর ও ভূমির জন্ম দেয়। সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী প্রতি বছর গড়ে প্রায় 52 বর্গ কিলোমিটার নতুন ভূমি জেগে ওঠে, যা হেক্টরে হিসাব করলে প্রায় 5,200 হেক্টর। এই নতুন জমির বড় অংশ তৈরি হয় মেঘনা অববাহিকা, নোয়াখালী, ভোলা উপকূল এবং বঙ্গোপসাগরের কোল ঘেঁষা এলাকায়। ভাঙ্গন আর গঠনের এই দুই হিসাব একসাথে ধরলে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে আসে। প্রতি বছর যে পরিমাণ জমি নদী ভাঙ্গনে হারিয়ে যায় তার চেয়ে বেশি পরিমাণ জমি নতুন করে জেগে ওঠে। ফলে সামগ্রিক হিসাবে বাংলাদেশে বছরে প্রায় 20 বর্গ কিলোমিটার অর্থাৎ প্রায় 2,000 হেক্টর নতুন ভূমি যুক্ত হচ্ছে। মেঘনা ও বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে এভাবেই গত কয়েক দশকে 50টিরও বেশি দ্বীপ জেগে উঠেছে। আর এগুলো সব মিলে হিসাব করলে গোটা শ্রীলঙ্কার চেয়ে বড় ভূখণ্ড পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের আয়তন বৃদ্ধির সুফল। বাংলাদেশের আয়তন বৃদ্ধি কেবল একটি ভৌগোলিক ঘটনা নয়, এটি দেশের ভবিষ্যৎ সম্ভাবনা, ভূ রাজনৈতিক অবস্থান এবং অর্থনৈতিক রূপান্তরের সঙ্গে গভীরভাবে যুক্ত। একটি নদীমাতৃক ও বদ্বীপ ভিত্তিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বাভাবিকভাবেই নদীর ভাঙ্গন ও গঠনের চক্রের মধ্য দিয়ে এগিয়ে চলে। এই প্রক্রিয়ায় দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় যে নতুন দ্বীপ ও চরগুলো জেগে উঠছে সেগুলো বাংলাদেশের জন্য একদিকে যেমন চ্যালেঞ্জ, অন্যদিকে তেমনি এক অনন্য সুযোগ। বঙ্গোপসাগরের উপকূল এবং মেঘনা অববাহিকায় জেগে ওঠা নতুন দ্বীপগুলো ইতোমধ্যেই মানুষের বসতির জায়গা হয়ে উঠছে। ভূমির স্বল্পতায় ভুগতে থাকা বাংলাদেশের জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইউরোপের নদীগুলিতে কিন্তু এত ভাঙন নাই, কারণ ওদের সয়েলটা খুব কম্প্যাক্ট সয়েল। আর আমাদের যেহেতু প্রাইমারি সয়েল ভঙ্গুর, ফলে একদম ওই নদীর স্রোত যখন যেদিক দিয়ে সুযোগ পাচ্ছে সে চলে যাচ্ছে, ভাঙতেছে।
তো এই ভাঙন প্রক্রিয়া দিয়ে আবার একটা ভালো বেনিফিট আছে, সেটা হলো যে এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে 26-2700 কিলোমিটার পাড়ি দিয়ে যে মাটিগুলি আসছে এবং সেটা বঙ্গোপসাগরে তিলে 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 এক একটা ভূখণ্ড গড়ে তুলতেছে। তো আমাদের যেহেতু জনসংখ্যায় জর্জরিত একটা দেশ, এত ছোট ভূখণ্ড যেখানে 5 কোটি লোক থাকার উচিত ছিল, সেখানে আমরা 20 কোটি হয়ে গেছি। তো সেই লোকগুলির রিহ্যাবিলিটেশনের জন্য, সেই লোকগুলির রুটি রুজির জন্য আমাদের এরকম একটা ভূখণ্ড খুবই প্রয়োজন ছিল, এবং যাই হোক ন্যাচারালি এটা ডেভেলপ করতেছে। নতুন বসতি গড়ে উঠলে দেশের অতিরিক্ত জনসংখ্যার চাপ কিছুটা হলেও হ্রাস পাবে, বিশেষ করে ঘনবসতিপূর্ণ মূল ভূখণ্ডের ওপর। একই সঙ্গে এই নতুন ভূমিতে পরিকল্পিতভাবে আবাসন গড়ে তোলা গেলে ভবিষ্যতে অনিয়ন্ত্রিত শহরমুখী জনস্রোত কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে। এই নতুন জমির আরেকটি বড় সুফল হল কৃষি উৎপাদনের সম্ভাবনা। বদ্বীপ অঞ্চলের পলিমাটি সাধারণত অত্যন্ত উর্বর। সঠিক লবণাক্ততা নিয়ন্ত্রণ, পানি ব্যবস্থাপনা ও ফসল নির্বাচন করা গেলে এসব নতুন ভূমি কৃষির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। লবণ সহিষ্ণু ধান, সবজি, তেলবীজ কিংবা মৎস্য চাষ সবকিছুই এই অঞ্চলে সম্ভাবনাময়। এর ফলে শুধু খাদ্য নিরাপত্তা জোরদার হবে না, গ্রামীণ অর্থনীতিতেও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে নতুন ভূমিগুলো আরও বহুমুখী সম্ভাবনার দ্বার খুলে দেয়। উপকূলীয় নতুন দ্বীপ ও চরগুলো ভবিষ্যতে বন্দর, লজিস্টিক হাব, শিল্পাঞ্চল কিংবা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে। প্রাকৃতিক সৌন্দর্য, নদী ও সাগরের সংযোগ এবং খোলা পরিবেশ, এই সবকিছু মিলিয়ে পরিকল্পিত পর্যটন শিল্প গড়ে উঠলে তা দেশের রাজস্ব আয় ও আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে সহায়ক হতে পারে। একই সঙ্গে নতুন বাণিজ্যিক অবকাঠামো দেশের সামুদ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করবে। ভূ রাজনৈতিক দিক থেকেও বাংলাদেশের আয়তন বৃদ্ধি কম গুরুত্বপূর্ণ নয়। নতুন দ্বীপ ও ভূমি দেশের সামুদ্রিক উপস্থিতি ও উপকূলীয় নিরাপত্তা জোরদার করতে পারে। উপকূল জুড়ে মানব বসতি, অবকাঠামো ও অর্থনৈতিক কার্যক্রম বাড়লে দেশের সার্বভৌমত্ব ও কৌশলগত অবস্থান আরও সুসংহত হয়। বিশেষ করে বঙ্গোপসাগর কেন্দ্রিক আঞ্চলিক রাজনীতিতে এটি বাংলাদেশের অবস্থানকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করতে পারে। তবে এসব সুফল পেতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নতুন ভূমির টেকসই ব্যবহার নিশ্চিত করা। অপরিকল্পিত দখল, পরিবেশ ধ্বংস বা স্বল্পমেয়াদী লাভের চিন্তা এই সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই ভূমি ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীল অবকাঠামো এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, এই 4টি বিষয়কে একসাথে বিবেচনায় নিতে হবে। নতুন জেগে ওঠা চরে বসতি গড়ার সময়। বাংলাদেশের মাটি নরম, এই কথাটা শুধু একটি বাক্য নয়, এটি এই ভূখণ্ডের পুরো ইতিহাসকে ব্যাখ্যা করে। পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা বদ্বীপে যে চরগুলো জেগে ওঠে সেগুলো মূলত কাদা, বালি ও পলির আলগা স্তর দিয়ে তৈরি। তাই কোনো চর জেগে উঠলেই সেখানে বসতি গড়ে তোলা নিরাপদ নয়। অতীত ইতিহাস বলছে সাধারণভাবে একটি নতুন চরকে তুলনামূলকভাবে স্থিতিশীল ও বসবাসযোগ্য হতে কমপক্ষে 10 থেকে 15 বছর সময় লাগে। অনেক ক্ষেত্রে এই সময় আরও বেশি হতে পারে, বিশেষ করে যদি চরটি নদীর মূল প্রবাহের খুব কাছাকাছি থাকে বা সাগরের জোয়ার ভাটার সরাসরি প্রভাবে পড়ে। ইতিহাস ঘেঁটে দেখা যায় নোয়াখালী, ভোলা কিংবা সন্দ্বীপ অঞ্চলের বহু চর প্রথম কয়েক বছর শুধু ঘাস, কচুরিপানা বা লবণ সহিষ্ণু ঝোপঝাড়ে ঢাকা থাকত। মানুষের স্থায়ী বসতি সেখানে গড়ে উঠেছে ধীরে ধীরে নদীর স্বভাব বুঝে। প্রথম কয়েক বছরে চর সবচেয়ে ঝুঁকিপূর্ণ থাকে। মাটির নিচের স্তর তখনও শক্তভাবে বসে না। বর্ষা বা বড় বন্যায় চর ভেঙে যেতে পারে, এমনকি পুরো চরটাই আবার নদী গর্ভে চলে যাওয়ার নজির ইতিহাসে আছে। তাই অভিজ্ঞ চরবাসীরা কখনোই নতুন জেগে ওঠা চরে স্থায়ী ঘর তোলে না। তারা আগে অস্থায়ী কুড়ে ঘর বানায়, পরিস্থিতি পর্যবেক্ষণ করে, নদীর গতিপথ দেখে সিদ্ধান্ত নেয়।
সম্প্রতি মেঘনার বিভিন্ন চর ঘুরে দেখার সুযোগ হয়েছে আমার। কয়েক বছর আগেও যে জায়গা ছিল নদীর বক্ষে, সেখানে এখন সম্ভাবনার আবাদ চলছে। এই চরের নাম চর শামসুদ্দিন। এটি পড়েছে ভোলা জেলার মনপুরা উপজেলার মধ্যে। যতদূর চোখ যায় ধুধু প্রান্তর, জনবসতি নেই। তবে এখানকার মাটিতে ফসল চাষ করা হচ্ছে কয়েক বছর ধরে। গরু মহিষের চারণভূমি, মেঘনার কুল আর ঝাউবনের সারি। একটি চরকে বসবাস উপযোগী করে গড়ে তোলার প্রক্রিয়াটা আসলে ধাপে ধাপে এগোয়। প্রথম ধাপ হলো প্রাকৃতিক স্থিতিশীলতা। চরটির উচ্চতা ধীরে ধীরে বাড়াতে হয়। নিয়মিত জোয়ার ভাটার মধ্যেও যদি সেটি টিকে থাকে, তাহলে ধরে নেওয়া হয় চরটি থাকার মতো হয়েছে। এই পর্যায়ে সাধারণত ঘাস, নলখাগড়া, কেওড়া বা লবণ সহিষ্ণু গাছের বীজ ছিটিয়ে দেয়া হয়। এগুলো মাটিকে বাঁধতে সাহায্য করে। দ্বিতীয় ধাপ হলো মানুষের প্রাথমিক ব্যবহার। এই সময় মানুষ চরটিকে চাষের জন্য ব্যবহার করে। ধান নয়, বরং ডাল, তিল বা স্বল্পমেয়াদী ফসল। এতে মাটির গুণাগুণ বোঝা যায় এবং চরটির আচরণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। যদি কয়েক বছর টানা চাষ করা সম্ভব হয়, তাহলে ধরে নেওয়া যায় মাটি ধীরে ধীরে শক্ত হচ্ছে। তৃতীয় ধাপ আসে স্থায়ী বসতির দিকে অগ্রসর হওয়া। এই পর্যায়ে মানুষ মাটির ঘর তোলে, উঁচু ভিটা বানায়, চারপাশে গাছ লাগায়। ইতিহাস বলছে যে চরগুলোতে দ্রুত গাছ লাগানো হয়েছে, সেগুলো তুলনামূলকভাবে বেশি টেকসই হয়েছে। এবং চূড়ান্ত ধাপ হল পরিকল্পিত উন্নয়ন। বাঁধ, রাস্তা, সাইক্লোন শেল্টার, পানি নিষ্কাশন ব্যবস্থা এসব না হলে চর কখনোই নিরাপদ জনপদে পরিণত হয় না। অতীতে অনেক চর কেবল এই অবকাঠামোর অভাবে বড় দুর্যোগে ধ্বংস হয়ে গেছে। তাই আধুনিক সময়ে চর উন্নয়নের সবচেয়ে বড় শিক্ষা হল প্রকৃতির সঙ্গে লড়াই নয়, বরং প্রকৃতির গতির সঙ্গে তাল মিলিয়ে এগোনো। উন্নত দেশগুলোর চরের ব্যবহার। উন্নত দেশগুলো প্রমাণ করেছে নিম্নভূমি বা সমুদ্র ঘেঁষা জমি অভিশাপ নয়, বরং সঠিক পরিকল্পনায় তা সম্পদে রূপ নিতে পারে। নেদারল্যান্ডস পোল্ডার ব্যবহারের মাধ্যমে সমুদ্র থেকে জমি উদ্ধার করে কৃষি, নগর ও শিল্প গড়ে তুলেছে। দুবাই কৃত্রিম দ্বীপ বানিয়ে পর্যটন ও বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্র হয়েছে। জাপান ও সিঙ্গাপুর নতুন ভূমিকে ব্যবহার করেছে শিল্প, আবাসন ও আধুনিক অবকাঠামোর জন্য। এসব অভিজ্ঞতা দেখায় প্রকৃতির সঙ্গে লড়াই নয়, প্রকৃতিকে নিয়ন্ত্রণ ও সহ অবস্থানের মাধ্যমেই ভূমির সর্বোচ্চ ব্যবহার সম্ভব। বাংলাদেশেও পরিকল্পিতভাবে চর ব্যবস্থাপনা করলে সেখানেই ভবিষ্যতের অর্থনৈতিক কেন্দ্র গড়ে উঠতে পারে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। যাওয়ার আগে একটি অনুরোধ, পরিবেশ পরিচ্ছন্ন রাখুন, নদীকে দূষণমুক্ত রাখতে হবে। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার আহ্বান জানাই।